সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং আজকের প্রোগ্রামের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন একটু ব্যতিক্রম বিষয়। সাধারণ রাজনীতি পলিটিক্সের সাথে এর মিল খুঁজে পাওয়া বড় মুশকিল। বাজারে যাদের সাথে আমরা রাজনীতির ময়দানে প্রতিযোগিতা করি তাদের সাথে আমাদের মিল খুঁজে সবসময় পাওয়া যায় না। প্রচলিত রাজনৈতিক সংগঠনগুলো যা করে আমরা তা সবকিছু করতে পারি না এবং করি না। প্রচলিত রাজনৈতিক সংগঠনগুলো যেভাবে মানুষকে তাদের সংগঠনে ভোলাইতে চায়, ভিড়াইতে চায়, আমরা আমাদের সংগঠনে এইভাবে ভোলাইতেও চাই না, ভিড়াইতেও চাই না। আমাদের সংগঠনের একটি নির্দিষ্ট গতি পদ্ধতি আছে, কতগুলো সিস্টেম আছে, কতগুলো বিধান আছে। এই বিধানগুলো না মানলে এই সংগঠনে শরীক হওয়া যায় কিন্তু টিকে থাকা যায় না। এই সংগঠনে উত্তেজনার বশবর্তী হয়ে কিছুক্ষণ উত্তেজনা ঠিক থাকে, কিন্তু শেষ দিন পর্যন্ত টিকে থাকা সৌভাগ্যের বিষয়। This is a question of fortune. This is not something in traditional politics. We are not the traditional politician. We have some extra characteristics and we are different. ওরাও মানুষ, আমরাও মানুষ, ওরাও চলে, আমরাও চলি, ওরাও খায়, আমরাও খাই, ওরাও প্রসব করে, আমরাও প্রসব করি। ওদেরও জৈবিক চাহিদা আছে, আমাদেরও জৈবিক চাহিদা আছে, কিন্তু ওরা যেভাবে উপার্জন করতে চায় আমরা সেইভাবে উপার্জন করতে চাই না। ওরা যেভাবে হালাল হারামের বিধান না মেনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, ব্যক্তিকে নিজের ঊর্ধ্বে উঠে ক্ষমতার প্রতিপত্তি দেখাতে চায়, বাংলাদেশে ইসলামী আন্দোলন এই নির্বিচারে ক্ষমতার প্রতিপত্তি দেখাইতে চায় না। ইসলামী আন্দোলন একটি জ্বলন্ত আলোর নাম। ইসলামী আন্দোলন একটি টর্চের নাম। It's a torch. It's a light. It's a very powerful light. And the basis of the light is nothing but the ideology. The basis of the light is nothing but the power of ideology. আদর্শের পাওয়ারটা খুব শক্তিশালী, খুব মজবুত, টাকার পাওয়ারটা ক্ষণস্থায়ী এবং কিছুক্ষণের জন্য। We are something, dear brothers and my serious. This is something which is totally different. আমরা ভোটের রাজনীতি করি, কিন্তু টাকা দিয়ে ভোট কেনাকে আমরা কখনোই পছন্দ করি না। তাই বলে কি আমরা ভোট পছন্দ করি না? করি, on the basis of ideology. আমার আদর্শের উপরে বলিয়ান হয়ে কেউ যদি আমাকে সমর্থন করে তাতে আমার আপত্তি নেই, কিন্তু আমার টাকার জোরে জড়িয়ান হয়ে কেউ যদি আমাকে সমর্থন করতে চায়, এরকম লক্ষ কোটি সমর্থকের সমর্থন আমরা নেওয়ার সুযোগ থাকলেও নিতে চাই না। এই বেসিক বিধানগুলো মাথায় রাখতে হবে ভাই। আমরা তো আর পলিটিক্স করি না, আমরা মুভমেন্ট করি। মুভমেন্ট, দিস ইজ সামথিং, আ মুভমেন্ট। আমাদের মুভমেন্টটা খুব পাওয়ারফুল। দেখবেন কেমন পাওয়ারফুল। একটা ছেলে এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো। আমি পাওয়ারফুলের নমুনা দেখবো, see what is powerful, how far this is powerful. Let's analyze one after another. ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরিফ নামে একটা ছেলে পড়তো। আরিফ ইংরেজি ডিপার্টমেন্টে পড়ে 3rd ইয়ারে, আমি তখন 4th ইয়ারে পড়ি।
থার্ড ইয়ারে পড়াকালীন অবস্থায় ছেলেটা বাংলাদেশের প্রথম ক্যাটাগরির বড় পুলিশ অফিসার যে কয়জন আছে তাদের মধ্যে একজনের সন্তান। নাম বললে আপনারা চিনে ফেলবেন সবাই, এক নাম, তার বাবা। ছেলেটা ড্রাগ এডিক্টেড। আমার সাথে তার দেখা হলের বাউন্ডারিতে, বারান্দায় খাবারের উঠে আসতেছে এই সময়। আমি তাকে জিজ্ঞেস করলাম যে হোয়াটস ইউর প্রবলেম? বলছে স্যার আই হ্যাভ নো প্রবলেম। বলছে হাউ ফার ইউ আর সাফারিং ফ্রম ড্রাগ? সে আমাকে বলছে নো আই এম নট সাফারিং ফ্রম ড্রাগ। সো হোয়াটস ইউর প্রবলেম স্যার? কুড ইউ প্লিজ গিভ মি আনসার? সে আমাকে আনসার দিচ্ছে না। সে আমাকে বলছে যে আমার পার্সোনাল প্রবলেম আপনাকে বলবো কেন? আমি বুঝতে পারলাম যে আসলে কারো পার্সোনাল প্রবলেম কিভাবে জিজ্ঞেস করতে নাই, বেইজ্জতির স্বামী। আস্তে করে আমি ভাবলাম যে তাকে একটু ফ্রেন্ডশিপ ডেভেলপ করলে বলবে তার কি প্রবলেম। দেখা সাক্ষাৎ হয়নি, বাড়িতে গেলাম। বাড়ি থেকে আসার সময় কতগুলো পিঠা নিয়ে আসি। এই পিঠার দুইটা তারা খাইতে দিলাম। পিঠা খাওয়ার সাথে সাথে একটু মহব্বত তৈরি হয়েছে। পরে একদিন ছাদে গেলাম, হলের ছাদে জিজ্ঞেস করলাম যে ভাই তোমার কি প্রবলেম? তুমি ড্রাগ এডিকশন কেন করছো? Why are you taking drug? You are taking Papidrin and Siroxane and this is very bad. সে আমাকে বলছে যে আপনি শুনতে চান আমি কেন ড্রাগ নিই? বললাম হ্যাঁ শুনতে চাই। বলছে আমি ড্রাগ নিই এই কারণে যে আমার বাবা আমার মাকে ডিভোর্স করে দিয়েছে এবং আমাকে ওই ফ্যামিলি থেকে ত্যায্য পুত্র করে দেওয়া হয়েছে। এই ঘটনা ভুলে থাকার জন্য আই এম টেকিং ড্রাগ। আমার কাছে মনে হয়েছে যে তার যুক্তিটা কিছুটা গ্রহণযোগ্য। আমি তাকে বললাম যে তোমাকে আমি একটা সলিউশন দিব, তুমি মানবা? বলছে আপনার সলিউশন আমি মানবো কেন? খুব রিয়াক্টিভ। বলছে আপনার সলিউশন আমি মানবো কেন? দিস ইজ মাই ফ্যামিলি ইস্যু, মাই পার্সোনাল ইস্যু। আমি বললাম যে তুমি আমার সাথে কক্সবাজার যাবো। আমার তখন ইউনিভার্সিটির সেক্রেটারির দায়িত্ব। তুমি আমার সাথে কক্সবাজার যাবা? বলছে কক্সবাজার যাওয়া যায়। কক্সবাজার নিয়ে গেলাম। রাতে আমাদেরকে হোটেল সিগাল, যারা কক্সবাজার গিয়েছেন তারা দেখবেন সমুদ্রের পাড়ে একটা হোটেল আছে, হোটেল সিগাল। হোটেল সিগালে আমাদেরকে থাকতে দিয়েছে মেহমান হিসেবে। রাতে ঘুমিয়েছি, রাত 3টা বাজে, ছটফট ছটফট করতেছে। আমাকে ডাইকে উঠেছি ঘুম থেকে যে আমি একটু বাইরে যাবো। আমি বললাম তুমি বাইরে যাবো কেন? বলছে আমি বাইরে যাবো। বললাম যে এত রাতে কোথায় বাইরে যাবা? আমাদের দায়িত্ব নিয়োজিত ছিল একজন ভাই কক্সবাজারের। আমি তাকে ডেকে নিয়ে আসি, বললাম ওকে বাইরে নিয়ে যান, ও যা করতে চায় সবকিছু করতে দেয়। ও বাইরে গিয়ে যা যা করাটা সব করবে। পড়ে এসে ঘুমিয়েছে রাত 4টার সময়। আমি ফজরের নামাজ পড়ে আবার ঘুমালাম। 9টার সময় ঘুম ভাঙছে। ঘুম ভাঙে আমাকে ডাকে তুলছে। ডেকে গেলে বলতেছে এই আপনি আমাকে ফজরের নামাজে ডাকেন নাই কেন? আমাকে বলে কি রাতে খাইছে ড্রাগ আর দিনের বেলা আমাকে জিজ্ঞেস করতেছে আমি ফজরের নামাজে তাকে ডাকি নাই কেন? মনে মনে একটু খুশি হইলাম, সম্ভবত কোনো জায়গায় অ্যাকশন গেছে। কিছুক্ষণ পরে আমাকে বলতেছে আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই, আমাকে ফজরের নামাজে ডাকেন। তাতে আমি মনে মনে খুশি হচ্ছি যে সম্ভবত শিবির যে পাওয়ারফুল তা বোঝা যাচ্ছে। ছেলেটি আমার সাথে কক্সবাজার থেকে ঢাকায় চলে আসে। 1.5 বছর পরে ইউনিভার্সিটিতে সফরে গিয়েছে। ইউনিভার্সিটিতে সফরে গিয়ে দেখি সে আরিফ, যে আরিফ আমার সাথে কক্সবাজার যেতে দ্বিধাগ্রস্ত ছিল, যে ছেলেটিকে আমি তার পার্সোনাল ইস্যু জানার জন্য যার দুয়ারে দুয়ারে ঘুরতাম, সে আমাকে আনসার দিত না। সে আরিফ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল শাখার সভাপতির দায়িত্ব পালন করছে। ভেরি পাওয়ারফুল। ইনি কিনতে পাওয়া যাবে না, এর কোনো ইনজেকশন নাই বলে। এটা কোনো রাজনীতি না। It's not politics. It's something different. It's somehow a different issue. এই ইস্যু আপনি খুঁজে পাবেন না। কার সাইকেলের জীবনে চড়েছেন আর শিবির হয়েছেন মনেও নেই। কার কাছ থেকে কোন দিন চানাচুর খেয়েছেন এরপরে শিবির হয়েছেন তা ভুলেও গেছেন, আসলে মনে নেই। ভেরি পাওয়ারফুল, ভেরি পাওয়ারফুল। সবাই বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন কি কারণে শিবির এসেছেন তা মনে নাই। কোন এক মিটিং এ গিয়েছেন, বক্তৃতা শুনেছেন, মনটা খুব দুর্বল। কেন কি হয়েছে ভাই? যে উইক হয়ে গেছে। কিসে উইক? শরীর উইক হয়ে গেছে না, এই মনটা উইক হয়েছে। ভেরি পাওয়ারফুল দিস ইডিওলজি।
এই জন্য যে কাছে মাথা নোয়াইতে হয়, খুব পাওয়ারফুল এই জব। আমি এই কথাগুলো বলতে আসি নাই, তিনটা কথা বলার জন্যই মূলত দাঁড়িয়েছি। এক, জমানা চেঞ্জ হয়েছে ভাই, আগের মতো আর চললে হবে না, আর থাকলেও হবে না। এই মোবাইল টেকনোলজির এই যুগে ঘরের ভিতরে ঢুকেছে রিং ফোন, এমন করে ঢুকছে নিজে দেখতে না চাইলেও নিজেকে দেখায়। আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ তাআলা বলছেন না যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল্লাহা লাফি নাঈম। এই ভিডিও ক্যামেরা দেখলে আমার কাছে এটা মনে হয় যে দেখো আখিরাতে গেলে সব বলে দিবে, এই কথাটা ইমানে আসে না, কিন্তু এই ভিডিও ক্যামেরা আমি এখান থেকে চলে যাওয়ার 2 বছর পরে বলে দিবে আমি এই জায়গায় কি বলছিলাম। Very powerful. That means if it is possible in this world, if it is possible by mind in yourself, this is only been possible as well as by Allah subhanahu wa ta'ala. He has already targeted the whole world and he has set some CCTV camera. এই সিসিটিভি ক্যামেরা এখন ফিট করে মানুষ হসপিটালের দুয়ারে, এখন ফিট করে মিলিটারি অফিসারের বারান্দায়, এখন ফিট করে অমুক জায়গার ঘরে, অমুক জায়গার রাস্তায়, অমুক জায়গার পথে আল্লাহ তাআলা ফিট করেছেন ইন আসমান। এবং দিস ইজ সিসিটিভি ক্যামেরা, কিন্তু মানে আসে না। এই ভিডিওটা যদি আমাকে দেখানো হয় একটু পরে, আমি নিজে অবাক হবো যে আমি এগুলো বলেছি। আসলে আমি এরকম কথা বলতে পারি? এই ভিডিওটা দেখলে বোঝা যাবে আসলে বলেছি, কিন্তু বলতে পারি কিনা তা বোঝা যায়। ভেরি টাফ। এবং কিরামান কাতিবিনের ভূমিকাও তাই। আমি বলছিলাম যে 3টা ক্যাপাসিটি অর্জন করতে হবে। 1 নম্বর ক্যাপাসিটি চাই সুপ্রিমেসি ইন দি নলেজ। এটা চাইতেই হবে, এছাড়া কোনো বিকল্প নাই। এই 2 ধরনের ক্যাপাসিটি দরকার। এই নলেজের 2 পার্টের ক্যাপাসিটি দরকার। এক পার্টে যে ভাই যে লাইনে পড়াশোনা করছেন, আইদার দিস ইজ মাদ্রাসা অর দিস ইজ স্কুল অর দিস ইজ কলেজ অর দিস ইজ ইউনিভার্সিটি অর দিস ইজ মেডিকেল কলেজ অর দিস ইজ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, whatever you have the academic background, that very academic background you must prove your excellence. First one, আপনি ডাক্তার, পেটের ভিতরে ছুরি রেখে উপর দিয়ে সেলাই করলেন, ভিতরে পেট ফুলে মরার পরে ইসলামের নামে এই অপারেশনকে চালানো যাবে না। ভেরি পাওয়ারফুল। পেটের ভিতরে রাখলেন, উপর দিয়ে সেলাই করে দিলেন, 3 দিন পরে মনে হয়েছে যে ছুরি খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় ছুরি? আবার অপারেশন করে দেখো ওই জায়গায় আছে কিনা, খুঁজে দেখি যে ওই জায়গায় আছে, পেট খুলে বলছি। এরকমের ডাক্তার দিয়ে ইসলাম চলবে না। এই জন্য আমাদেরকে লাগবে হলো পার্টিকুলার ডিসিপ্লিনের নলেজ। সেকেন্ড, এই ডিসিপ্লিনের নলেজ যেটা হবে না, তার সাথে লাগবে হলো কোরআন এবং হাদিসের জ্ঞান। দিস ইজ মাস্ট। আজকে বলেছি 2-4 জায়গায় যে তারাবির নামাজে ইমাম সাহেব কি পড়ে, এটা রুকু সেজদার আগে কোনো মুতাওয়াল্লি কিংবা কোনো মুক্তাদি টের পায় না যে আসলে কি পড়ে। আমার ধারণা এখানে হাত তুলে দাঁড় করাই যে ভাই বলেন তারাবির নামাজে ইমাম সাহেব কি পড়াচ্ছে, 15 পারা না 16 পারা 28 পারা না 29 পারা বলেন। বলছে টের পাইলাম এতটুকুই যে রুকুর টাইম হয়েছে, এছাড়া টের পায়। আর জুমার নামাজে টের পায় কখন? ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এতটুকু বললে বোঝা যায় যে ফরজ নামাজের সময় হয়েছে। এর বাইরে আপনি বোঝেন ফরজ নামাজের টাইম হয়েছে, সানি খুতবা শেষ হচ্ছে, তা মাথায় নাই। এই কোরআন এবং হাদিস এটিকে এমন ভাবে আঁকড়ে ধরতে হবে যেরকম আঁকড়ে ধরলে মাদ্রাসায় পড়েছেন, স্কুলে পড়েছে, ইসলামী ছাত্র শিবির এই দুটো জায়গার মধ্যে একটি গ্যাপ তৈরি করেছিল। এই গ্যাপটাকে মিট আপ করতে চেষ্টা করছি। মাদ্রাসা যারা পড়ে তারা কিছু কোরআন হাদিস জেনে বড় হতো, যারা স্কুলে পড়তো কোরআন হাদিসের ধারে যাওয়ার তাদের সুযোগ ছিল না। ইসলামী ছাত্র শিবির এমন লোক তৈরি করেছে যারা ডিসি অফিসে বসে ডিসিগিরি করে, যারা টিএন অফিসে বসে টিএনগিরি করে, যারা এসপি অফিসে বসে এসপিগিরি করে। আবার সেই লোক মসজিদে আজান দিলে ইমামের সংকট হলে ইমামতির দায়িত্ব পালন করতে পারে। এই কাজ ইসলামী ছাত্র শিবির ছাড়া বাজারে কেউ করে না। আপনি ডিসি সাহেব দেখবেন, কিন্তু ডিসি সাহেব নামাজে কয় রাকাত কোন অক্তের নামাজ তা খুঁজে পাচ্ছে না, বিকজ হি ইজ নট আন্ডারস্ট্যান্ডিং দিস ইসলাম। ইসলামী ছাত্র শিবিরের 2টার মাঝখানে একটা ব্রিজ বানাইছে। ব্রিজ খুব পাওয়ারফুল ব্রিজ। এই ব্রিজের কোনো পিলার নাই, কিন্তু ব্রিজের উপর দিকে 100 মন ট্রাক গেলেও এই ব্রিজের কোনো ক্ষতি হয় না। দিস ইজ ভেরি পাওয়ারফুল ব্রিজ। আমি বলেছি যে 2 পার্টের নলেজ দরকার। এক পার্টের নলেজ, একাডেমিক নলেজটা খুব জরুরি, তার পাশে নলেজ দরকার
কোরআন এন্ড হাদিস এতটুকু নলেজ নিয়ে যাত্রা শুরু করলে বিরোধিতা করে নাকি আওয়ামী লীগের লোকেরা, করুক না, কয়দিন করবে? 2 দিন, 2 বছর, 2 যুগ, এরপরে বানের পানিতে ভেসে যেতে বাধ্য হবে। এই জন্য আমাদের কিছু করতে হবে না, বিকজ নলেজ ইজ সামহাউ এ পাওয়ার। কি করবে আপনাকে? একটা জায়গায় বন্দি করে রাখবে? কতদিন? কয় ঘন্টা? কয় বছর? কয় যুগ? কয় মাস? পসিবল না। চেষ্টা করা যেতে পারে, কিন্তু পারে নাই। এই আন্দোলন ছোট ছিল এক সময়, কিন্তু এখন এত বড় হয়েছে। তাদের সবচেয়ে বেশি মাথা ব্যথা এবং টেনশনের কারণ, এই কথাটি বলতে হয়, আমেরিকান এমবাসি ছাত্র দল এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দদেরকে ডাকছিল আমেরিকান এমবাসি। আমেরিকান এমবাসিতে গেছি, যেদিন অবামার ইলেকশন হয়, এদিন অবামা পাস করছে না ফেল করছে, এটা দেখাইতে চায় আমাদের। গেলাম, ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির, 3 সংগঠন নেতৃবৃন্দ হাজির। আমি গেলাম, জাহিদ ভাই গেলেন, আমরা 4 জন গেলাম, ওরাও 4-5 জন। গিয়ে দেখি সবাই কফি খাচ্ছে আর অবামা কেমন করে সিট বাড়তেছে, এটা হাসাহাসি হলুল করছে। হঠাৎ করে আমি আগে জানতাম না আমরা যে বাকি 2টা সংগঠনের ছেলেরা ওখানে গেছে, নেতৃবৃন্দ গেছে। পিছনে তাকিয়ে দেখি যে আমাদের ছাত্রলীগের সভাপতি ভাই বসে গেছে, ছাত্র দলেরও সভাপতি ভাই চুপচাপ বসে গেছে। আমরা কথা বলতেছি মরিয়াটির সঙ্গে, আর নোরেম্বে নামে এক মহিলা ছিল আমেরিকান এম্বাসি, যে ছাত্র সংগঠনের সাথে ডিল করে, তার সাথে কথা বলতেছি যে the election is very joyful, this is very universally democratic election, your election is somehow a presidential election which cannot be compared with the other countries as well. আমরা এই কথাবার্তা বলছি, দেখি যে আমাদের সম্মানিত বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ পাশে সম্মানের সহিত বসে আছে। আমি একটু আগ্রহ করে গেলাম, যে ছাত্রলীগের সভাপতি রূপর নাম, আমি গিয়ে বললাম যে ভাই কেমন আছে? তো দেখে একটু উসফুস উসফুস ভাব। আমি আবার গায়ে পড়ে গিয়ে বললাম যে ভাই কেমন আছে? আমি ডাকার চেষ্টা করলাম যে এখানে আসে, let's talk with them, let's do dialogue, let's discuss about the American election, and this is somehow a powerful election. এই জন্য আমাদেরকে এই নিয়ে কথা বলতে হবে এবং জানতে হবে। কথা কয় না, চুপচাপ বসে গেছে। অবশেষে বুঝতে পারলাম যে কেন চুপচাপ বসে গেছি। বুঝে থাকার পিছনে আমি কিছুক্ষণ খেয়াল করলাম যে কেন এই নীরবতা। পল্টন ময়দানে তো নীরব থাকে না। এই নীরবতা তো বাংলাদেশের মুক্তাঙ্গনে নীরবতা খুঁজে পাওয়া যায় না। এখন হঠাৎ করে এরকম সবুজ বালকের মতো নীরব কেন? নীরব থাকার পিছনে কারণ ওখানে কিছু বলতে হইলেই ইংরেজিতে বলতে হয়। চুপচাপ বসে রয়েছে, কোনো কথাই বলছে না, কারণ বোমা মারলেও 2 কথা ইংরেজি মুখে বের করে। এই পাওয়ারকে ষড়যন্ত্র করে আটকানো যাবে না। এই জ্ঞানের নলেজের এই পাওয়ারকে ষড়যন্ত্র করে আটকানোর চেষ্টা করা যেতে পারে, কিন্তু জ্ঞান নলেজের এই ইউনিভার্সাল পাওয়ারকে কোন ষড়যন্ত্র কোনোদিনই আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এই পার্টে ইসলামী ছাত্র শিবির সবার চেয়ে সামনে, সবার চেয়ে সামনে। 2টি জিনিস আছে, এক আছে তাদের কাছে একাডেমিক নলেজ, আর তার হাতে আরেকটি আছে কোরআনিক নলেজ এন্ড দি হাদিস। ভেরি পাওয়ারফুল। এই দুটোকে ছাড়া যাবে না, কখনোই নয়। তার সাথে আরেকটি জিনিস দরকার হবে বন্ধুগণ, এটি স্কিল। এখনকার দিনে আজ থেকে 10 বছর পরে কেউ যদি কম্পিউটার অপারেট করতে না জানে, তাহলে তাহলে মানুষ চিড়িয়াখানার জন্তুর মতো দেখতে যাবে এটা কি জিনিস। এখন যেমন করে চিড়িয়াখানায় দেখতে যান বাঘটা কেমন, লেজ কাটা বানরটা কেমন, আমার ধারণা 15 বছর পরে যে কম্পিউটার চালাতে জানবে না, ইন্টারনেট যে ব্রাউজ করতে জানবে না, ওয়েবসাইট যে দেখতে জানবে না, তাকে এই সমাজের মানুষ একজন আরেকজনকে খবর দিবে যে একটা লোক পাওয়া গেছে। আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে কেউ যদি ডিগ্রি পাস করতো, তাকে পার্শ্ববর্তী গ্রাম থেকে দেখতে আসতো, বিএ পাস করেছে, বিএ পাস করেছে। কি পাওয়ার, বিএ পাস। এটা সহজে আয়ত্ত করতে হবে। আমি সবসময় বলে থাকি, যারা মাদ্রাসায় পড়বেন, ইউ মাস্ট নো অ্যারাবিক, ইউ মাস্ট নো অ্যারাবিক। যদি আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, আর যদি বলেন যে উত্তেজনার বশবর্তী 2 দিন ভালোবাসবো, 3য় দিন ভালোবাসাকে আংটির মতো ছুঁড়ে ফেলে দেবো বঙ্গোপসাগরের ওই পারে, তাহলে এই ভালোবাসা দিয়ে দিনের বিজয় হবে না, শুধু ভালোবাসতেই হবে। অ্যারাবিক। আর যারা স্কুলে পড়বেন, দে মাস্ট নো ইংলিশ, ডেফিনেটলি ইউ মাস্ট নো ইংলিশ। কত কষ্ট করে জানবেন, রাতের অন্ধকারে সজাগ থেকে জানেন, ফজরের পর ঘুম থেকে উঠে জানেন,
শেষ সাথে ঘুম থেকে উঠে যান, শিখুন, মুখস্থ করতে শিখুন, মুখস্থ করতে জানুন। এটাই বিপ্লবের প্রস্তুতি, এটাই আন্দোলনকে চিরস্থায়ীভাবে বিজয়ী করার প্রস্তুতি। এটি সাময়িকভাবে বিজয় আমরা চাচ্ছিও না, হওয়া উচিত নয়। বিজয়টি হওয়া উচিত পার্মানেন্ট, জ্ঞানের ভিত্তিতে। এই জায়গাটিকে খুব শক্তিশালী ভাবে ধরতে হবে। স্কিল হিসেবে আপনি ইংরেজিকে নিতে পারেন, স্কিল হিসেবে আপনি আরবিককে নিতে পারেন, স্কিল হিসেবে আপনি টেকনোলজিকে নিতে পারেন। আর থার্ড একটা জিনিস দরকার, ইজ সাম অ্যাটিটিউডস। ইসলামী মুভমেন্ট যারা পরিচালনা করবে তাদের তিনটা অ্যাটিটিউড থাকতেই হবে, তা না হলে তারা আন্দোলন পরিচালনা করতে পারবে না। 1 নম্বর দায়িত্বের মধ্যে পড়ে তাদের আনুগত্য, 2 নম্বর কাজ তাদের হবে পরামর্শ, 3 নম্বর কাজ তাদের হবে ইহতিসাব। এই তিনটা বিধান যারা মানবে, আর 1 নম্বর যোগ্যতা নলেজ যাদের থাকবে, 2 নম্বর ক্যাপাসিটি, অ্যাটিটিউড এবং স্কিল যাদের থাকবে, এইরকম একদল জনগোষ্ঠী, এইরকম একদল আধুনিক মানুষকে কোন রকমের ষড়যন্ত্র, কোন জায়গায়, পৃথিবীর কোন জায়গায় কোন রকমের আধুনিকতম ষড়যন্ত্র দ্বারাও এইরকম একদল বাহিনীকে পরাজিত করা সম্ভব নয়। এই বাহিনী শিবির পাওয়ারফুল। বিদেশিরা আমাদের কাছে এসে জিজ্ঞেস করে যে এই শিবির এত লোক কেন? আমরা বললাম যে এই প্রশ্নের আনসার আমি দেওয়ার চেয়ে লোকদের জিজ্ঞেস করেন যে এত লোক কেন। বলছে এত প্রপাগান্ডা, এত বলতেছি রাজাকার, এত বলতেছি রাজার মতো আকার, এত বলতেছি যে যুদ্ধাপরাধী, এত বলতেছি যে এই সেই, কিন্তু ছাত্র সংগঠনের রিক্রুটমেন্ট কমছে না, বরঞ্চ বেড়েই চলছে। এর পিছনে কারণ কি? এই কারণ উদ্ঘাটন করতে করতে তাদের মাথা খারাপ। বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মেডিকেল কলেজগুলো থেকে যদি তাকান, ছাত্রের সংখ্যা, ছাত্রী অর্ধেক, আর বাকি ছাত্র সংখ্যা প্রায় 50% ছাত্র ডাইরেক্ট ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট। কোথায় দেশ চালাবে কারা? এই মেডিকেল কলেজের ছাত্ররা চালাবে। আজকে চালাবে না, 20 বছর পর চালাবে। আজকে তাদেরকে দেখছেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের জনশক্তি প্রায় 1,500। এই 1,500 ইঞ্জিনিয়ার আগামীতে বাংলাদেশে সততার ভিত্তিতে গ্রামে গঞ্জে ছড়িয়ে টেকনোলজি ফ্যাসিলিটি মানুষকে দিবে। এটি মোকাবেলা করা কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। এই মোকাবেলার পার্ট দিতে আমাদের প্রস্তুতি। আমরা সাময়িক উত্তেজনা চাই না। কি করবেন? একটা রাস্তা বন্ধ করবেন, ওই রাস্তাতে যাবো না আরেকটা দিন। এরপরে কি করবেন? ওইটাও বন্ধ করবেন, মাটির নিচে দিয়ে যাবো। ওইটাও বন্ধ করবেন, আসমান দিয়ে রাস্তা করবো। We have options. Dear brothers, we have options. We are working for Allah subhanahu wa ta'ala. We don't have any problem. We don't have any weakness. We are somehow different from anywhere else. আমাদের মানসিকতার মধ্যে সবচাইতে বড় বিধান আছে। এই বিধান এতই পাওয়ারফুল, আমরা কোনো ব্যক্তির আনুগত্যের কথা বলছি না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের বিজয়ের কথা বলছি। আমরা চাই না কোনো মানুষ আমাদের চোখের সামনে দাঁড়িয়ে তার ব্যক্তির বাহাদুরি করুক। ব্যক্তির জন্য যারা বাহাদুরি করে তাদের মন ছোট থাকে, আল্লাহর জন্য যারা কাজ করে তাদের দিল অনেক বড় থাকে। এই বড় দিলের জায়গায় দাঁড়িয়ে থেকে আমি কথাগুলো বলছি। আমি আবার বলছি যে 3টা কাজ জরুরি ভিত্তিতে ছাত্র শিবিরের ভাইদেরকে আঞ্জাম দিতে হবে। 1 নম্বর কাজ নলেজ, 2 নম্বর কাজ স্কিল, এবং 3 নম্বর কাজ স্কিল। 1 নম্বর অ্যাটিটিউড, 1 নম্বর অ্যাটিটিউড হবে আনুগত্য। অনেক মেধাবী হব, কিন্তু দায়িত্বশীলের সামনে এমন আচরণ করব যে আচরণ ইসলামী আন্দোলনের মান ইজ্জতকে বাড়িয়ে দেবে। আমি অনেক মাথাওয়ালা হব, আমি অনেক জানবো, বুখারী শরীফ মুখস্থ করব, আমি মুসলিম শরীফ মুখস্থ করব, আমি মুয়াত্তা মুখস্থ করব, আমি দাঁড়িয়ে থেকে কোরআন শরীফ মুখস্থ করব, কিন্তু দায়িত্বশীল যদি হাফসি গোলামা হয় তার সামনে দাঁড়িয়ে থেকে এমন বিনয় আচরণ প্রকাশ করব যেন এর থেকে আরেকজন ছাত্র দায়িত্বশীলের প্রতি শ্রদ্ধা করতে শিখে। এই আনুগত্যের পাঠ খুব জরুরি, তা না হলে জ্ঞান কোনো কাজে লাগবে না, এই স্কিল কোনো কাজে লাগবে না। দুনিয়াতে বহু লোক টেকনোলজি জানেন, কিন্তু ইসলামের কাজে আসে না, কারণ আনুগত্য নাই। সেকেন্ড জিনিস আরো জরুরি, পরামর্শ করে কাজ করা। যত বুদ্ধিমানই হন, পার্শ্ববর্তী দায়িত্বশীলের সাথে পরামর্শ করুন। আল্লাহ তাআলার প্রিন্সিপাল ওয়া আমরু শুরা বাইনাহুম, দিস ইজ দ্য প্রিন্সিপাল। অর্থাৎ ইহতিসাব, সংশোধনের দৃষ্টিতে ইহতিসাব করুন। আমাদের বাংলাদেশ জামাত ইসলামের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল আছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্বে আমাকে দেওয়া হইল, ওখানে তারপরে দেওয়া হইল, তখন রোজার ঈদে একটা চিঠি পাইলাম, চিঠি কার্ড।
এই কার্ডে লেখা ঈদের শুভেচ্ছা, আর ওই পার্টে লেখা একটা গল্প। আমার এই কার্ডটা পাই একটু ব্যতিক্রম মনে হল। আমরা সাধারণত ঈদ কার্ড দিই সমর্থকদের, আমরা ঈদ কার্ড দিই কর্মীদের, আমরা ঈদ কার্ড দিই বন্ধু প্রতিম ছাত্র সংগঠনকে, কিন্তু আমার মতো এরকম একটা লোক যে শিবির করতে করতে 5-7 বছর কাটিয়ে দিয়েছি, তাকে আবার ঈদ কার্ড দিল কে? আমি খুলে দেখি যে এক পৃষ্ঠায় লেখা ঈদ মুবারক আর দায়িত্বশীলের নাম লেখা, আর এক পৃষ্ঠায় লেখা একটা গল্প। মনোযোগ দিয়ে ঘুম থেকে উঠে গল্পটা পড়লাম। গল্পে লেখা যে আমেরিকায় এক লোক ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করেছে সে তার বন্ধুর কাছ থেকে গল্প শুনে। তার বন্ধু তাকে বলেছে যে দিস ইজ আওয়ার হোলি কোরআন, তুমি যদি কোরআনটা পড়ো তাহলে তুমি অনেক কিছু শিখতে পারো। তার বন্ধু এই কোরআন পড়েছে, কোরআন পড়ে তার কাছে খুব ভালো লেগেছে। খ্রিস্টান একজন মানুষ তার বন্ধুকে পরের দিন সকালবেলা জিজ্ঞেস করেছে যে তোমার কোরআনটা এত সুন্দর। মুসলমান বন্ধু তাকে অফার দিয়েছে, ইয়েস দিস ইজ আওয়ার হোলি কোরআন, এটি অনেক সুন্দর, তবে এই কোরআনকে এত সুন্দর তাহলে তুমি ইসলাম গ্রহণ করে ফেলো। খ্রিস্টানকে বলছে, খ্রিস্টান বলছে ইয়েস আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু তার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। তো বন্ধুটি নেড়ে চেড়ে বসলো যে ইসলাম গ্রহণ করতে চায়, আবার আমার কাছে কি প্রশ্ন করতে চায়। বলছে যে ভাই আমার একটা ছোট্ট প্রশ্ন। কি প্রশ্ন? বলছে তুমি যে কোরআন শরীফটা আমাকে দিয়েছো, এই কোরআন শরীফটা আমি মনোযোগ দিয়ে পড়েছি, পড়ে মনে হয়েছে সবাই কি আসলে এটা মানা দরকার, কিন্তু আমার কাছে একটা প্রবলেম মনে হয়েছে। বলছে কি প্রবলেম? বলছে প্রবলেমটা হলো যে কোরআন শরীফ তুমি আমাকে দিয়েছো আর তোমাকে দেখতে যেমন মনে হয় এই দুটোর মাঝখানে একটি পার্থক্য মনে হয়, তোমার জন্য কি ভিন্ন কোনো কোরআন শরীফ আছে? এইটা যখন বলেছে তখন সে একটু বিব্রত বোধ করছে, যেন আমাদের কোরআন শরীফ একটা। বলছে তাহলে আমাকে যা দিলাম আমি যা বললাম সেটা, আর তোমাকে দেখলে যা মনে হয় তার মধ্যে কি পার্থক্য? সে খুব লজ্জা বোধ করেছে যে আসলে আমি তোমাকে যে কোরআন শরীফ দিয়েছি আমি নিজেও সেই কোরআন শরীফ যথাযথভাবে ফলো করি না। এই ইচ্ছাটা লিখে জামাত ইসলামের একজন দায়িত্বশীল অপর পৃষ্ঠায় ঈদ মুবারক লিখে এক পৃষ্ঠায় এই গল্পটা লিখে আমাদের কাছে পাঠিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই দায়িত্বশীল যিনি আমাকে এই চিঠি পাঠিয়েছেন তিনি অত্যন্ত সহি নিয়তে, ন্যাক নিয়তে একজন দায়িত্বশীলকে তার দ্বীনি দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটি সবচাইতে উত্তম একটি মাধ্যম। আপনি যদি এইভাবে একজন মানুষকে কারেকশন করতে চান, সে কি কোনোদিন ইনঅ্যাক্টিভ হইতে পারে? এই বেসিক প্রিন্সিপলস গুলো ইসলামের মানতে হবে। আমি আবার বলছি প্রিয় ভাইরা, 3টে ক্যাপাসিটি অর্জন করা জরুরি। 1 নম্বর ক্যাপাসিটি নলেজ, 2 নম্বর ক্যাপাসিটি কিছু স্কিল, আর 3 নম্বর ক্যাপাসিটি কিছু অ্যাটিটিউড। তার মধ্যে প্রথম অ্যাটিটিউড আনুগত্য, 2 নম্বর অ্যাটিটিউড পরামর্শ, 3 নম্বর অ্যাটিটিউড ইহতিসাব। এই দল বাহিনী যখন রাস্তায় হাঁটবে তাদের দেখে মানুষ আল্লাহর দ্বীনের দিকে আসতে বাধ্য হবে। আমি এই কথা বলেছি একটা বিরাট প্রোগ্রামে দাঁড়িয়ে থেকে, আওয়ামী লীগের লোকদের সাথে আমার একটু যোগাযোগ আছে গোপনে। এক জায়গায় দাঁড়িয়ে থেকে আমি তাদেরকে বললাম যে ভাই 15টা বছর সময় দেন, যদি 15 বছর ইসলামী ছাত্র শিবির যেভাবে কাজ করছে তা চলতে পারে, যদি 15 বছর ইসলামী ছাত্র শিবির তার আদর্শের কথা বলতে পারে, যদি 15 বছর ইসলামী ছাত্র শিবির আর 15টা বছর তার দিনের কথা মানুষের সামনে উপস্থাপন করতে পারে, তাহলে 15 বছর পরে সরকার যদি আসমান থেকেও নাজিল হয়, বাংলাদেশের মাটির গর্ভ থেকেও যদি সরকারের জন্ম হয়, উত্তর কিংবা পশ্চিম কোণা থেকেও যদি নতুন সরকারের আগমন হয়, এই 15 বছর পরে ইসলামী ছাত্র শিবিরের প্রোডাকশন ছাড়া কোন সরকারের পক্ষে এই বাংলাদেশ পরিচালনা করা সম্ভব হবে না। We need the 15 years. This is we are begging to the nation. আমরা যে সমাজ চাই, we need 15 years. আমি চাই একজন টিএনও সাহেব হেঁটে যাবে, কিন্তু আজান দিলে নিকটতম মসজিদে সে তার নামাজের জন্য হাজির হয়ে যাবে। আমরা চাই একজন সাব রেজিস্ট্রার সাহেব বসে বসে সাব রেজিস্ট্রি করবেন, কিন্তু আজান দিলে বিরতিতে মসজিদে গিয়ে আবার এসে তাসে বসবেন। দিস ইজ আওয়ার এক্সপেকটেশন, এবং এটা 15টা বছর সময় চাই। আমার ধারণা যে এই 15 বছর একটু মাথা ঠান্ডা রাখতে হবে। কেউ যদি গায়ে পাড়াও দেয়, আমরা পাড়াটা ক্রস করে দেব। কেউ যদি ঘাড়েও পাড়া দেয়, এই পাড়াকে ডান পায়ে যদি পাড়া দিতে চায়, তাহলে ডান পা স্লিপ করে বাঁ পায়ে ধরে তাকে দাঁড় করিয়ে রেখে আমি আমার রাস্তা খুঁজে চলে যাব। কিন্তু আমি এখন কোন ঝামেলায় জড়াইতে চাই না, বিকজ আমার সামনে বিরাট কাজ, মালিকের মতো বিরাট কাজ করে রয়েছে। মালিক ভাইয়ের জীবনের ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি।
মালিক ভাই যখন পূর্ব পাকিস্তানের সভাপতি, তখন এর থেকে আমি সিম্পলিসিটি শিখেছি জীবনে অনেক। পূর্ব পাকিস্তানের সভাপতি তখন, আজকে যেমন সদস্য সম্মেলন ঢাকায় হয়, তখন সদস্য সম্মেলন পশ্চিম পাকিস্তানে হতো, আজকের পশ্চিম পাকিস্তানে। ওই পাকিস্তানের সদস্য সম্মেলনে যাওয়ার জন্য তাকে দাওয়াত দেওয়া হলো। তিনি তখন নিখিল পূর্ব পাকিস্তানের সভাপতি, কিন্তু তার কোনো জামা নাই। মন খারাপ, একটা পাঞ্জাবি একটা পাজামা, ইস্ত্রি করবে কি দিয়ে? এই পাঞ্জাবি পাজামাটা তিনি রাত্রে ধুয়েছেন, রাত্রে শুকিয়েছেন, ওই রাতে ইস্ত্রি করার টাকা নাই, ওই পাঞ্জাবিটা রেখে দিয়েছেন বালিশের নিচে। বালিশের নিচে রাখার পরে এই জামাটা কিছুটা ইস্ত্রির ভাব হয়েছে, আসলে ইস্ত্রি হয় না, কারণ টাকা না থাকলে তো ইস্ত্রি করা যায় না। পরের দিন সকালবেলা উঠে ওই পাঞ্জাবি পাজামা পরে পূর্ব পাকিস্তান থেকে বিমান যদিও পশ্চিম পাকিস্তানে রওনা দিয়েছেন। তার একটা চিঠি আছে বেলালের কাছে লেখা, ঢাকা কলেজের ছাত্র বেলালের কাছে তিনি লিখেছেন যে, বেলাল, ভূমধ্যসাগরের বেলা ভূমিতে দাঁড়িয়ে তোমাকে চিঠি লিখছি। আমি জানি যে আমার মতো মালিক দিয়ে এই আন্দোলনের বিজয় হবে না, তোমার মতো বেলালকে দিয়ে এই আন্দোলনের বিজয় হবে। তোমাকে খুব দ্রুততম সময়ের মধ্যে এই আন্দোলনের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এই কাজটি করেছেন যে মালিক, সেই মালিকের হাজারো উত্তরসূরি বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। আমার বিশ্বাস যে এদেরকে যত শক্তিশালী রাজনৈতিক ব্যবস্থায় নেওয়া হোক, এই বাংলাদেশ থেকে মালিকের উত্তরসূরিকে কেউ মুছে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস যে 15 বছরের যে কমিটমেন্টের কথা শিবির বলছে, এই 15 বছর পরে এই বাংলাদেশকে সৎ মানুষের বাংলাদেশ, এই বাংলাদেশকে দক্ষ মানুষের বাংলাদেশ, এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ, এই তিনটে ক্যাপাসিটিতে ইসলামী ছাত্র শিবির 15 বছরের ব্যবধানে বাংলাদেশকে নতুন সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির এই দেশকে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ। আমাদের এই তিনটি ক্যাপাসিটি লাগবে। আমি বারবার স্মরণ করিয়ে দেই, আপনাদের মধ্যেই হয়তো ভবিষ্যৎ কেন্দ্রীয় সভাপতি লুকিয়ে আছে, এটি আমাদের দ্বারা বোঝা যাচ্ছে না, কিন্তু এই তিনটি ক্যাপাসিটি নিয়ে আগাইতে হবে। 1 নম্বর, নলেজ ছাড়া হবে না, বেশিক্ষণ চলা যাবে না। সেকেন্ড থিং, স্কিল ছাড়া চলা যাবে কিন্তু সমাজে খাপ খাওয়ানো যাবে না। আর থার্ড থিং, কিছু অ্যাটিটিউড আছে, এগুলো আয়ত্ত করতে না পারলে নলেজ এবং স্কিল দুটো জিনিসই ব্যস্ত চলে যাবে, আন্দোলনের কাজে লাগবে না, দুনিয়ার কাজে লাগবে। আর সেই মুসলমানের খুব দরকার। নজরুলের গান আছে বিখ্যাত, সুযোগ পেলে আমি এটি বলি যে, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, যার মুখে ছিল তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন করি ইনসান। সেই মুসলমান দরকার। আমার বিশ্বাস যে ইসলামী ছাত্র শিবিরের মতো থেকে সেরকম নেতৃত্ব আগামীতে আমরা উপহার দিয়ে এই বাংলাদেশের মুসলিম উম্মার ক্রাইসিসকে ইসলামী ছাত্র শিবির মোকাবেলা করে নতুন পৃথিবী, নতুন ইসলাম এবং ইউনিভার্সাল পৃথিবীতে ইসলামের বিজয় পতাকা আমরা ওড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুন এবং আমাদের সময়টুকুকে জান্নাতের নাজাতের এবং আদালতে আখিরাতে নাজাতের ওসিলা হিসেবে গ্রহণ করে আল্লাহ তাআলা আমাদের সবার মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।